সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত অনেককেই চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন স্থানে গ্রেফতার ৭৩। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে ১২০ স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। বিহিত পুছার মধ্য দিয়ে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। ১০৮টি নীলপদ্মে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন বলে জানান সরকার প্রধান। বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দিরে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মাঝে মধ্যে কিছু দুষ্টু চক্র সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আচারে উৎসবের আনন্দে সামিল হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল আয়োজন। এদিন গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় মন্দির ঢাকেশ্বরী পূজা মণ্ডপে যোগ দেন সরকার প্রধান। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে, জানান শারদীয় শুভেচ্ছা। আনন্দের সাথে উদযাপন করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রত্যেকেরই নিজ ধর্ম শান্তির মাধ্যমে উদযাপনের অধিকার আছে, তাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাওয়া কোনো গোষ্ঠীকেই ছাড় দেয়া হবে না। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় আছে যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। ইসলাম ধর্ম সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইসলাম ধর্মও কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের কোনো মানুষকে সংখ্যালঘু ভাবে না, বরং সম অধিকার নিয়ে সবার বসবাস নিশ্চিত করেছে তার সরকার। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় সহিংসতার পেছনে একটি মহল জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাসিলের জন্য এই ঘটনা ঘটিয়েছে একটি গোষ্ঠী। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। থমথমে পরিবেশ, রাস্তায় দু একজন লোকের আনাগোনা। এ চিত্র কুমিল্লা শহরের। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিকে টহল দিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী। একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে। বিগত দিনে এরকম কোনো ইতিহাস নাই আমাদের দেশে। দলীয়ভাবে একটা অঘটন ঘটনার জন্য এটা অন্য একজন ব্যক্তিগতভাবে তারা নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। শিক্ষা শান্তি সুনীতির কুমিল্লা, আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। তাদেরকে দ্রুত বিচারে আওতায় আনি আমরা এর সুষ্ঠু বিচার করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।
আর ধর্মীয় উস্কানি সৃষ্টি করে নাশকতার পেছনে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে জানালেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ আবদুল্লাহ। আশেপাশে যে সিসিটিভি ছিল সেইগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ বিরোধী চক্রান্ত বাস্তবায়ন করবার জন্য কোনো একটি নির্দিষ্ট পক্ষ এইখানে ষড়যন্ত্রমূলকভাবে পবিত্র কোরআনকে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে। যে বা যারাই যে উদ্দেশ্যেই এই অপকর্মটি সাধন করে থাকুক, তার বিরুদ্ধে দেশের আইনানুগ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, কুমিল্লা। উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় সহিংসতা ঘটিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম 4 জন নিষ্পাপ মানুষের নিহত হওয়ার দৃশ্যটা আমরা দেখেছি। সিলেটের জকিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, বিভিন্ন জায়গায় ঘটনা একের পর এক ঘটছে। আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম। এটা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। এই ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টাও আমরা দেখছি। জাতীয় নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লা সহ সারা দেশে সহিংসতা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে একথা বলেন। এদিকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে এসে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল যারা সবসময় এই দুষ্কর্মের সাথে যুক্ত, সেই মহলেই এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব ওবায়দুল্লাহ মামুন। সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই পরিকল্পিতভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক কর্মী, লেখক ও প্রকাশকরা। অবিলম্বে কুমিল্লার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এদিকে এর সঙ্গে জামায়াত, হেফাজত ও বিএনপির সম্পৃক্ততা দেখছে ইউনাইটেড ইসলামিক পার্টি নামে ধর্মভিত্তিক একটি দল। কুমিল্লার পূজা মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদ জানাতে বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও জনগণ এই ব্যানারে বিক্ষোভ করে উদীচী, গণজাগরণ মঞ্চ, লেখক ও প্রকাশক সহ বিভিন্ন সামাজিক সংগঠন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে একটি চক্র। সকল ধর্মের মানুষ যেন তাদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে তা নিশ্চিত করার পাশাপাশি অতীত ও বর্তমান ঘটনায় জড়িত
জড়িতদের বিচার দাবি করেন তারা। এরা কারা? এরা ধর্মের রক্ষক, এরা কখনোই ধর্মের রক্ষক হতে পারে না। আজকে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে সবচেয়ে বড় ডিজিটাল শক্তি, সমস্ত সাম্প্রদায়িক কন্টেন্ট বন্ধ করতে হবে। যদি বাঙালিত্বের পূর্ণ বিকাশ চাই, তাহলে এই দুষ্কৃতিকারী, এই অশুভ অন্ধকারের শক্তিকে অবশ্যই দমন করতে হবে। এদিকে আলেম ওলামাদের মাঠে নামাতে পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। দলটির দাবি, এর সঙ্গে জামাত, হেফাজত ও বিএনপি জড়িত। ধর্মপ্রিয় মুসলমান আলেম সমাজকে বিভ্রান্ত করার জন্য হেফাজত, জামাত, বিএনপির ষড়যন্ত্রের কারণেই গতকালকের এই পবিত্র কোরআনে কারিমকে পূজা মণ্ডপের ওই রানের উপরে রাখা হয়েছিল, ছবি তুলে ফেসবুকে দেওয়া হয়েছিল। শুক্রবারের মধ্যে জড়িতদের পরিচয় প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে হয়েছে নবমীর বিশেষ কল্পারম্ভ ও বিহিত পূজা। 108টি নীলপদ্মে করা হয়েছে দেবী দুর্গার আরাধনা। কাল বিসর্জনের মাধ্যমে দেবী ফিরবেন মর্তে, তাই ভক্তরা মণ্ডপে মণ্ডপে ঘুরে দর্শন করছেন দেবী দুর্গা। বৃহস্পতিবার মহানবমীর সকাল থেকেই রাজধানীর মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে ঢাক, ঢোল আর উলুধ্বনিতে। সনাতন ধর্মীয় রীতি মেনে পালিত হয় মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা। পুরাণ মতে রামচন্দ্র লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে 108টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন। তাই দুর্গাপূজার মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্ম দিয়ে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমীর শুরুর তিথিতে সন্ধি পূজায় যজ্ঞ করা হয় 108টি নিখুঁত বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে। আম কাষ্ঠ, বিল্লপত্র 108টা, নানা ইত্যাদি উপকরণ দিয়ে এই সন্ধি পূজার আয়োজন করা হয়েছে। 108টি নীলপদ্ম পূজার করার মাধ্যমে আমরা মায়ের সেই ইচ্ছাটা পূরণ করলাম এবং মা আমাদের ভক্তদেরকে সেই আশীর্বাদটুকু দিয়ে যাবে, এই প্রার্থনায় আজকে আমাদের নবমী পূজা সমাপন করলাম। দুর্গাপূজার নবমী তিথির পরদিন দেবীকে বিসর্জন করা হয়, তাই ভক্তরা মণ্ডপ থেকে মণ্ডপে ছুটছেন ঠাকুর দর্শনে। কালকে মা চলে যাবে, এজন্য ঘুরে ঘুরে ঠাকুর দেখছি, মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখছি, ভালো লাগছে। 1 বছর পরে দুর্গা মা এসেছে এবং কালকে চলে যাবে, আমার খুবই মন খারাপ হচ্ছে। দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশ করেই কৈলাসে ফিরবেন বলে বিশ্বাস ভক্তদের। মহানবমীতে বাজছে দেবী দুর্গার বিদায় ঘণ্টা। যাবার লগ্নে সকল অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে বইয়ে দিয়ে যাবে শান্তির সুবাতাস। সেই প্রত্যাশায় পূজার শেষ দিনে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের শিশুরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেয়া হবে ফাইজার বায়োএনটেকের টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশের শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। স্বপ্ন পূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের, সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োএনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের, তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্টুডেন্টদের মধ্যে আমি সর্বপ্রথম টিকাটা দিলাম। টিকা নিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে, আমরা এখন সুস্থভাবে চলতে পারবো, আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়বে, আরও করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো, সেই হিসেবে ভালোই লাগছে। আমি পাশে ছিলাম, সে অত্যন্ত নরমাল, স্বাভাবিকভাবে যেভাবে থাকে টিকা দেওয়ার পরও ওইভাবে আছে। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে প্রায় 21টি জায়গায়
আমরা টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় 5,37,00,000 মানুষ, যদিও নিবন্ধন করে টিকা পাওয়ার অপেক্ষায় 1,64,00,000-এরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার 1 মাসের মাথায় 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। চট্টগ্রামে স্ত্রী মৃত্যু হত্যার ঘটনায় প্রথম মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নারাজি আবেদন করেছেন। আগামী 21 অক্টোবর এই আবেদনের শুনানি হবে। এদিকে নির্দেশনা অনুযায়ী হাজির না হওয়ায় হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ওরফে ভোলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিস্তারিত কমলদের রিপোর্টে। বহুল আলোচিত মৃত্যু হত্যা মামলা ধীরে ধীরে আরও জটিল হয়ে পড়ছে। সবশেষ বৃহস্পতিবার বাবুল আক্তারের পক্ষ থেকে পিবিআইয়ের দেওয়া মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জমা পড়ল আদালতে। আদালত আগামী 21 অক্টোবর বাবুল আক্তারের উপস্থিতিতে এই আবেদন শুনানির তারিখ নির্ধারণ করেন। মন গড়া একটা প্রতিবেদন দিয়েছেন, ফাইনাল রিপোর্ট, যেটা আইনত গ্রহণযোগ্য নয় এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপত্তি করেছি। আদালত সেটা গ্রহণ করেছেন, শুনানির জন্য আগামী 21-10 তারিখে নির্ধারণ করেছেন এবং বাবুল আক্তারকে উপস্থিত করবার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী হিসাবে চিহ্নিত এহতেশামুল হক ওরফে ভোলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অবশ্য পিবিআই নতুন করে তদন্ত শুরু করার আগে জামিনে ছিল এই আসামি। পরবর্তীতে উচ্চ আদালত আগাম জামিনের আবেদন জানালে আদালত তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন, কিন্তু আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। 2016 সালের 5 জুন সকালে নগরের জিসি মোড়ে দুষ্কৃতকারীদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেলে বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাম্প্রদায়িক চেতনার উপর ভর করে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন। সেই সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়া পূজা মণ্ডপে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে ভাকুর্তা ও তেঁতুলঝোড়া এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপতৎপরতা চলছে তা অত্যন্ত নিন্দনীয়। দেশের শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, এই অবস্থা সৃষ্টি করে, ধর্মের নামে হানাহানি সৃষ্টি করে, ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে, এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চায়, তারা অহেতুক হীন স্বার্থ উদ্ধার করতে চায়। আমরা সবাই ভাই, এখানে সংখ্যালঘু সম্প্রদায় বা সংখ্যাগুরু বলতে কেউ নাই। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমরা বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ার 6 ঘন্টা পর নিখোঁজ যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। পানির স্রোতে ভেসে গেলেও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যায়। মানসিক ভারসাম্যহীন ওই যুবককে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মিরপুরের কালশির সাংবাদিক কলোনির পাশ দিয়ে বয়ে গেছে সোয়ারেজ ড্রেন। এই এলাকায় বৃহস্পতিবার সকালে ড্রেনে পড়ে যায় শামসুল হক মানিক। স্থানীয়রা জানান, সকালে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক ব্যক্তি ভ্যানগাড়ির উপর চিৎকার করছিল, পরে নিজেই লাফ দেয় ড্রেনে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলে ড্রেন থেকে ময়লা ছুঁড়ে মারেন মানিক। পরে পানির স্রোতে ড্রেনে হারিয়ে গেলে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস। ওখানে গেল গিয়া করলো কি, একটা পানি দেখলাম পাকাইলো, এই পাকটার মধ্যে চলে গেল। নিজ ইচ্ছা ভিতরে যাওয়ার পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আসলো, আসার পর থেকে খোঁজাখুঁজি শুরু হয়েছে। প্রায় 6 ঘন্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তার ছেলে জানান, গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তার বাবা। পুলিশ বলছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গত পরশুদিন বাসা যাওয়ার কথা ছিল, বাসা যায় নাই, বের হয়ে গেছে। তারপর থেকে নিখোঁজ ছিল 2 দিন। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনের বাসায় সব জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাওয়া যায় নাই।
আজকে একজন ফোন দিয়ে বললো যে এইখানে কালসি ওইখানে একজন লোক ড্রেনে পড়ে গেছে। পরে এসে আমি দেখলাম যে আমার বাবা। যেখানে স্রোত বেশি সেখানে আসার পরে উনি নিজেকে ধরে রাখতে পারেননি, সেখানে প্রচুর কাদা ছিল, সেইখানে সে তলিয়ে যায়। কিছুদিন যাবৎ সে জ্বরে আক্রান্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন, এটা তার পরিবারের লোকজন কনফার্ম করেছেন। ৪৫ বছর বয়সী শামসুল হক মানিক মিরপুরের চায়ের দোকানে ছিলেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এখন চট্টগ্রামে। সকালে বন্দরের জেটিতে এসে পৌঁছায় জাহাজটি। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্যের নৌবাহিনী। দীর্ঘ ৮,০০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে এসে পৌঁছায় বৃহস্পতিবার সকালে। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী চিরায়ত রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে তাদের অভিবাদন জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে আসা জাহাজের অধিনায়ক ও কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন SM মঈনুদ্দিন। পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, তার দেশ বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করতে চায়। সমুদ্র রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর পারদর্শিতা আন্তর্জাতিক মানের। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে। ২৫ কিলোমিটার দূরে শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম কামান ও মিসাইলও দেখান তারা। তুলে ধরেন সফরের গুরুত্ব। বাংলাদেশ ও ব্রিটিশ নাগরিকদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠছে। আমাদের এই সফরটি বাংলাদেশের নাবিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ নেভাল একাডেমি, ওয়ার সেমিটি সহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শন করবেন দলটি। ১৮ অক্টোবর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। সাম্প্রতিক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত অনেককে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন স্থানে গ্রেফতার ৭৩। এবং পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে ১২০ স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।